নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমি তোমাদের ধীবর বৃত্তান্ত থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি, তোমরা এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিই কিন্তু। তো শুরু করছি আজকের আলোচনা। তো প্রথম যেটা কোশ্চেন হচ্ছে, ধীবরের চরিত্রটি নিজের ভাষায় লেখো। ধীবর বৃত্তান্ত থেকে যেটা প্রথম কোশ্চেন হচ্ছে 5 নম্বরের জন্য, যে ধীবরের চরিত্রটি নিজের ভাষায় লেখো। তোমরা যেভাবে উত্তরটাকে লিখবে, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্রের নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বললাম আমি? বললাম কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর চরিত্রের নানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দাঁড়ি। তারপর পয়েন্ট করবে পেশার প্রতি মর্যাদাবোধ দিয়ে লিখবে, ধীবর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো তার নিজের পেশার প্রতি মর্যাদাবোধ। দাঁড়ি। তারপরে লিখবে, তাই রাজার শ্যালক ব্যঙ্গ করে তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এরকম ইনভার্টেড কমার মধ্যে রাখবে কিন্তু, মন্তব্য করার পরেও ধীবর বলে, আবার ইনভার্টেড কমা দিবে, এরকম বলবেন না, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দাড়ি দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিবে। তারপরে লিখবে, ধীবরের এই উক্তি সাহস ও আত্মমর্যাদার উদাহরণ হয়ে থাকে। তারপরে লিখবে সততা, পয়েন্ট করবে, ধীবর চরিত্রের সততার দিকটিও উল্লেখযোগ্য। দাড়ি। আংটি পাওয়ার বিষয়ে সে রাজশ্যালককে যা যা বলেছে তা সবই সত্যি প্রমাণ হয়েছে। দাড়ি। স্পষ্টভাষী ধীবর চুরির অভিযোগ থেকে মুক্তি পেয়ে বিনা দোষে তার প্রতি অবিচারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, আজ আমার সংসার চলবে কিভাবে? দাড়ি ইনভার্টেড কমা। এইভাবে ধীবর চরিত্রটি নাট্যাংশে ফুটে উঠেছে। হয়ে গেল। তারপরে দেখো, শর্ট কোশ্চিনও আমিগুলো করিয়ে দিচ্ছি। এ কি যাতা অনুগ্রহ? এখানে বক্তাকে, বক্তা হলেন সূচক। তারপরে হচ্ছে শকুন্তলার পালক পিতার নাম কি? শকুন্তলার পালক পিতা হচ্ছে মহর্ষি কর্ণ। তারপর হচ্ছে কলিঙ্গের, এটা কলিঙ্গ দেশ থেকে আছে। তারপরে দেখো, ধীবর বৃত্তান্তে দ্বিতীয় রক্ষীর নাম কি? জানু। তারপরে কালিদাসের কোন রচনা বা কাব্য থেকে ধীবর বৃত্তান্ত গৃহীত? অভিজ্ঞান শকুন্তলম থেকে গৃহীত। তারপরে হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের শেষে রাজশ্যালক ধীবরকে কিসের মর্যাদা দিয়েছিলেন? তো লিখবে, নাট্যাংশের শেষে রাজশ্যালক ধীবরকে বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলেন। তারপরে শকুন্তলার আংটিটি কোথায় পড়ে গিয়েছিল? শকুন্তলার আংটিটা আমরা শুনেছি কি, যে শচী তীর্থে স্নান করতে গিয়ে তার আংটিটা পড়ে গিয়েছিল। দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? তাহলে যে শকুন্তলা যার চিন্তায় অন্যমনা সে তাকে ভুলে যাবে, এই অভিশাপটাই দিয়েছিল। তারপর হচ্ছে ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় কে তর্জমা করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী। তারপরে দেখো, এখন থেকে তুমি আমার প্রিয় বন্ধু হলে, কে কিভাবে কার বন্ধু হলো? উত্তরে এভাবে লিখবে তোমরা, কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক জেলের প্রিয় বন্ধু হয়েছিল। দাড়ি দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ঘটনা থেকে আমরা জানতে পারি শকুন্তলার হারিয়ে যাওয়া আংটি জেলে রুই মাছের পেটে পেয়েছেন। দাড়ি। সেই আংটি বাজারে বিক্রি করতে গেলে রাজশ্যালক তাকে চোর বলে পাকড়াও করেছে। দাড়ি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য রাজ দরবারে নিয়ে গেলে রাজা আংটি পেয়ে খুশি হয়েছে এবং আংটিটির সমতুল্য মূল্য জেলেকে দিয়েছে। দাড়ি। ধীবরের পাওয়া আংটি যে রাজাকে প্রিয়জনের কথা মনে করিয়ে দিয়েছে তা শ্যালক বুঝতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন। দাড়ি। ধীবরের পেশা নিয়ে ঠাট্টা করা শ্যালক ধীবরকে তার একজন প্রিয় বন্ধু বলে গ্রহণ করেছেন। তারপরে যে কোশ্চিনটা দেখো,
ধীবর বৃত্তান্ত নাটকে সমাজের কোন ছবি ফুটে উঠেছে, অথবা দুই রক্ষীর কথাবার্তার মধ্য দিয়ে বাস্তব জীবনের কোন ছবি ফুটে উঠেছে? তোমরা উত্তরটা লিখবে এইভাবে। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তার মধ্য দিয়ে বেশ কয়েকটি বাস্তব জীবনের চিত্র ফুটে উঠেছে, যেমন জোর যার মুলুকতার, অর্থাৎ চিরকাল সাধারণ দরিদ্র ক্ষমতাহীন মানুষের উপর ক্ষমতাবান মানুষরা যে শোষণ অত্যাচার করে তার জীবন্ত চিত্র ফুটে উঠেছে। দাড়ি দিয়ে তারপরে লিখবে একজন সৎ নিরীহ জেলে অর্থাৎ ধীবরকে চোর বাটপার গাঁটছড়া বলতে তারা দ্বিধাবোধ করেনি। দাড়ি দ্বিধাবোধ করেনি ধীবরের জীবিকা নিয়ে ঠাট্টা মজাক করতে। এমনকি রক্ষীদের মুখে শোনা যায়, হয়তো কি কুকুর দিয়ে খাওয়ানো হবে, না হয় শকুন দিয়ে খাওয়ানো হবে। দাড়ি এই অমানবিক মন্তব্য শুনে নিঃশব্দে আমরা বলতে পারি বা নিঃসন্দেহে আমরা বলতে পারি রক্ষীদের চরিত্রের মধ্য দিয়ে অমানবিক অবিবেচকতার পরিচয় পাওয়া যায়। দাড়ি এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চাপিয়ে দেওয়া হলো, বক্তার এরূপ উক্তির কারণ কি? তোমরা লিখবে উত্তরটা এভাবে। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আমরা জানতে পেরেছি রাজা ধীবরকে মৃত্যুদণ্ডের বদলে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ দেন। বক্তা সেই প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন। তারপরে কোশ্চেন, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, কে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তি উত্তর কি দিয়েছিল? তো কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের বক্তা হলেন রাজশ্যালক। আংটি চুরির অপরাধে প্যারাচানিকে লিখবে আংটি চুরির অপরাধে রাজশ্যালক ধীবরকে আটক করলে ধীবর তার জীবিকার কথা বলে, কিন্তু শ্যালক তা বিশ্বাস না করে এমন মন্তব্য করেন। এই প্রসঙ্গে শ্যালক এমন মন্তব্য করেছেন। এখান থেকে এভাবে লিখবে আংটি চুরির অপরাধে রাজশ্যালক ধীবরকে আটক করলে ধীবর তার জীবিকার কথা বলে। এই প্রসঙ্গে শ্যালক এমন মন্তব্য করেছেন। তারপরে উদ্দিষ্ট ব্যক্তি কি উত্তর দিয়েছিলেন? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে বলেন, হুজুর, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই হচ্ছে তোমাদের ধীবর বৃত্তান্ত থেকে 1, 2, 3 এবং 4 ও 5 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা। তো এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও।